দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। আজকের অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু, মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী। আপনারা জানেন যে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত প্রতিমন্ত্রী হিসেবে তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, কিন্তু ২০ বছর পর আবারও পুরনো জায়গায় ফিরেছেন। বাস্তবতাটা সম্পূর্ণ আলাদা। এমন একটা সময় তিনি দায়িত্ব নিয়েছেন বা পেয়েছেন যখন নানামুখী চ্যালেঞ্জ, চারদিকে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ রয়েছে, গ্যাস সরবরাহের চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো আসলে তিনি কিভাবে মোকাবেলা করবেন সেই প্রশ্ন বা বিষয়গুলো তার কাছ থেকে জানব। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেটা বলছিলাম যে ২০ বছর পর পুরনো জায়গায় কেমন লাগছে? ২০ বছর পর অনেক পরিবর্তন হয়ে গেছে। দুই যুগের ডিফারেন্স, তো অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক, আমি যে সিস্টেমে কাজ করতাম, যে প্ল্যান অনুসারে কাজ করতাম, ওগুলো সব উল্টে গেছে। এখন টোটালি একটা নতুন আবহাওয়ার মধ্যে এসে পড়েছি আর কি। এবং এর মধ্যে সবচেয়ে বড় হয়ে গেছে যে এখানে আর্থিকভাবে মিনিস্ট্রিকে মোটামুটিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এত দায়, এত ঋণ, এত কিছু আছে, এগুলোকে একসাথে করে আবার ঠিক করে মানে এই রেল লাইনের মধ্যে ফেলানো ইটস এ ডিফিকাল্ট টাস্ক। না, আপনি এমন একটা সময় মাঠে নেমেছেন, আপনার এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। হয় ছক্কা মারতে হবে, না হয় গোল দিতে হবে। কারণ রমজান, সেচ মৌসুম শুরু হবে এবং বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার যে ৩ মাস, সেই মাসেরই শুরু হচ্ছে মার্চ থেকে। এই বাস্তবতাটা আপনি কিভাবে সামাল দিবেন, যেহেতু আপনার পুরনো অভিজ্ঞতা আছে? আমি মোটামুটিভাবে এখন আই এম ফোকাস টু দ্যাট। আমি এতে ফোকাস করছি, আর বাদ বাকিগুলো আমি কাজ করছি ফর ফিউচার ইয়ার্স টু কাম। তো এখন এই যে রমজান, তারপরে ইরি মৌসুম, সেচের মৌসুম, এগুলোকে ম্যানেজ করার জন্য যে ম্যানেজমেন্ট প্রয়োজন, তৈরি করা প্রয়োজন, সেটা মোটামুটিভাবে রেডি করে ফেলছি। কয়েকদিন রেডি হয়ে গেছে এবং আশা করি আমার গ্যাসের শর্টেজ আছে, যার জন্য গ্যাস কমের জন্য পাওয়ার স্টেশন চালাতে পারবো না। তো যে শর্টেজটা আছে ইজ অ্যাবাউট, যে এটা দিলে হয়তো একটা না দিতে পারলে লোডশেডিং হবে। তা আমি চেষ্টা করছি যে গ্যাসটাকে কোনো মতো এনে এই লোডশেডিংটা যাতে কমানো যায় আর কি। তো হোপফুলি এটা ম্যানেজ করতে পারবো। ম্যানেজ করতে যদি না পারি তাহলে একটু লোডশেডিং আমাকে দিতেই হবে। মানে লোডশেডিং হবে, এটা কি আপনি সাধারণ মানুষকে এই মেসেজটা দিতেই চান যে লোডশেডিং? না, যে সিস্টেমটা তো লোডশেডিংয়ের সিস্টেম। আপনার মানে খালি পাওয়ার স্টেশন থাকলে হবে না, পাওয়ার স্টেশনের জন্য জ্বালানি দরকার। সেই গ্যাস আমার নাই, আমার গ্যাস আবার এই ডোমেস্টিক লাইনে যায়, সেটাও প্রেশার পায় না, ইউনো। তো এগুলো তো মানে সবগুলোকে এক জায়গায় করতে গেলে যে সময়টা প্রয়োজন, যে অর্থের প্রয়োজন, সেটার যোগান তো মানে নাই বললেই চলে। তারপরেও আমি চেষ্টা করছি যাতে মিনিমাম লোডশেডিংয়ের মাধ্যমে এই সিজনটা পার করতে পারি। যেহেতু আগে ৫ বছর দায়িত্ব পালন করেছেন এবং সেখানেও সাধারণ মানুষের একটা বড় অভিযোগের জায়গা কিন্তু লোডশেডিং ছিল। আমরা পত্রপত্রিকায় দেখি যে ১৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং ওই সময় মানুষকে ভোগ করতে হয়েছে। আপনি আবার আসলেন, আবারও যদি লোডশেডিংয়ের কথা বলেন, এটা সাধারণ মানুষ কীভাবে নেবে? না, সাধারণ মানুষ তো বুঝতে হবে জিনিসটাকে। প্রত্যেকটা নাগরিককে বুঝতে হবে যে আমি কোন সিস্টেমের মধ্যে এসে দায়িত্বটা গ্রহণ করেছি। সে সময়ে 5 বছর ছিলাম। 5 বছর ইজ নট বিগ টাইম ফর এই তোমার বিদ্যুতে একটা প্যারাডাইম শিফট করে সুফল দেওয়ার জন্য। 5 বছরের মধ্যে তো যে কাজগুলো করে গেছিলাম, যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, বিদ্যুৎ ইজ এ কমার্শিয়াল আইটেম। বিকিকিনি আছে এর মধ্যে। আবার বিদ্যুৎ না দিলে জনগণের ভোগান্তি হবে, এবং বিদ্যুতের যে দাম, সেই দাম যদি আমি জনগণকে দেই, জনগণের পে করতেও অসুবিধা হবে। তো এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমাকে সবগুলোকে একসাথে করতে হবে। জনগণের যেন কষ্ট কম হয়, বিদ্যুৎও যেন আমরা দিতে পারি ঠিক মতো, এগুলো করতে হবে। সেটা করতে যে প্রোগ্রামটা আমি তৈরি করে দিয়ে আসলাম, সেটা যদি ফলো করতো, আজকে আমাদেরকে এই ৫৪,০০০ কোটি টাকা বকেয়া থাকতো না। কিন্তু আমরা যদি আপনার ওই ৫ বছরের হিসাবটা দেখি, আপনি 5 বছরে মাত্র ১,০০০ মেগাওয়াট ডিরেটেড ক্যাপাসিটি বাড়াতে পেরেছিলেন এবং উৎপাদন বাড়াতে পেরেছিলেন মাত্র ৫৬৫ মেগাওয়াট। এটা কি অনেক কম ছিল না? আরও কিছু করা যেত? 5 বছর এটা করতে পেরেছে, এবং সেখানে কোনো প্রাইস এফেক্ট করে নাই।
20 বছরে যেটা করে গেছে সেটা যে প্রাইসে বিদ্যুতের উৎপাদনের ব্যবস্থা করেছে ওইটা যদি করি তাহলে জনগণ বিদ্যুৎ কিনতে পারবে না। আদানির কাছ থেকে নিয়ে 18 টাকা করে পার ইউনিট, আমি জনগণকে কত করে পার মিনিট বিক্রি করি। কেউ যদি দেশকে ধ্বংস করে দিয়ে বিদ্যুৎ দেওয়ার পরে যদি জনগণ খুশি থাকে, আর আমার ওই 5 বছরে আমি জনগণের বিদ্যুতের দাম কম বাড়ে যদি বিদ্যুৎ যেটুকু দিয়ে থাকি, তা কম্পেয়ার করতে হবে এটা কোনটা ভালো ছিল। এখন বিদ্যুতের ওভারঅল ক্যাপাসিটি তো প্রায় 32,000 মেগাওয়াট, এটা অফ গ্রিড সহ। আপনার আগামী 5 বছর জেনারেশনের দিকে নজর না দিলেও হবে, আপনি কি এটা মনে করেন কিনা? তো সেগুলো তো আমার না, সেগুলো প্রাইভেটের, এবং একটা মূল্য দিয়ে কিনতে হয়। সেই মূল্য দিয়ে কিনতে যে এত 45,000 কোটি টাকা বকেয়া করে গেছে, তো তাহলে এই বকেয়া যে টাকাটা, এই টাকাটা কার ঘাড়ে পড়বে? জনগণের ঘাড়ে পড়বে না? অবশ্যই। তো জনগণের ঘাড়ে একদিকে আছে 45,000 কোটি টাকা বকেয়া, আর এই পাওয়ারগুলো সবগুলোকে দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেটের কাছে। আর প্রাইভেটকে পাওয়ার দেওয়া মানে হলো তুমি তোমার সার্বভৌমত্ব প্রাইভেটকে দিয়ে দিয়েছো। এখন এই টাকা পেমেন্ট না করলে তারা যদি কিছু করে তো সারা দেশটা অন্ধকারে চলে যাবে। সো আমার হাতে কোনো কন্ট্রোল আছে? আমার হাতে কোনো কন্ট্রোল, যে দাম দিয়ে সাইন করেছে উইদাউট এনি টেন্ডার, ইমিউনিটি বিল দিয়ে, ট্রান্সপারেন্ট না, সেটাকে বহন করতে হবে আমাকে। আমি যখন বিরোধী দলে ছিলাম তখনও চিল্লাইছি এটা নিয়ে, যে বিদ্যুৎ সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং ধ্বংস করে দিছে। এই ধ্বংসস্তূপে এসে আমি দায়িত্বভার গ্রহণ করি। আমাদের যে আইডেল ক্যাপাসিটি, যেটা ইউজ করা হয় না, জ্বালানির কারণে অনেক সময় নষ্ট থাকে, প্রায় $1.5 বিলিয়ন পর্যন্ত আমার প্রতি বছর চলে যাচ্ছে। আপনি অল্প সময়ের মধ্যে এটার এগেনস্টে কোনো ব্যবস্থা নেবেন কিনা? তো ওই যে ব্যবস্থা নিতে যাই, তাহলে আবার বিদ্যুতের সরবরাহে অনেক ক্ষতি হতে পারে, সেটাকে মাথায় রেখে আমার কাজ করতে হবে। তোমাদের মতো সাংবাদিকরা আছে, তখন লিখবা তোমরা বিদ্যুৎ নাই, কিন্তু আমি যে আরেকটা জিনিস ঠিক করতে যাই বিদ্যুৎ কমে গেছে, এটা তুমি মানবা না, এটা তো সাধারণ মানুষকে ঘোষণা দিয়ে আপনাকে উদ্যোগটা নিতে হবে। না, আমি তো ঘোষণাই দিতেছি, আমি তো বলতেছি ফ্রম ডে ওয়ান। আমি যখন এখানে এসে ভিতরে ঢোকার চেষ্টা করছি, যখন দেখছি যে এত বড় একটা দায় রয়েছে, এবং এই দায়টা জনগণের, আমার না, আমি ওয়ান অফ দ্য সিটিজেন, সেই দায়টাকে কিভাবে ম্যানেজ করে বিদ্যুৎটাকে ঠিক দিতে হবে, সেটাই চেষ্টা এখন আমার যাচ্ছে। আপনি আদানি প্রসঙ্গ বলছিলেন যে আমরা যদি তাদের বিরুদ্ধে এখন আদালতে যাই, যেহেতু যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে আছে তাদের এগেনস্টে আদালতে যাওয়ার মতো, আমাদেরকে তো তাদের ওই অংশটা বাদ দিয়ে তারপরে তাদের সাথে আমাদের নেগোসিয়েশন বলি বা আদালতে সো একটা বড় পোর্শন আমাদেরকে কাট করে ফেলতে হবে। ইভেন ইন্ডিয়া থেকেও আমাদের অন্যান্য বিদ্যুৎ আমদানি আছে। এরকম অজনপ্রিয় সিদ্ধান্ত কি আপনার সরকার নিতে চায় কিনা বা নিবে কিনা? এটা তো অজনপ্রিয় না, এটা হইতেছিল যে আদানির সাথে যে কন্ট্রাক্ট আছে, এটা কিন্তু সভরিন গ্যারান্টি কভার করা আছে। সভরিন গ্যারান্টি মানে যে রাষ্ট্রের সভরিনিটি দিয়ে গ্যারান্টি করা আছে। এটা আলোচনা করে তারপরে যদি আলোচনা ফেল করে, তারপরে স্টেপ বাই স্টেপ যেতে হবে, ড্রাস্টিক কোনো কিছু করা যাবে না। তার মানে খুব শিগগিরই আপনি এদিকে আগাবেন না? অলরেডি কাজ শুরু করে দিয়েছে, গতকালকেও মিটিং করেছে আমাদের মিনিস্ট্রিয়াল কমিটি, মিটিং করেছে, কালকেও মিটিং করেছে। আমরা সুতরাং এটা নিয়ে কাজ করছি আমরা। প্রাইমারি ফুয়েলের আমাদের যে ক্রাইসিসটা, এখন পর্যন্ত আমাদের গ্যাসের যে প্রোডাকশন, লোকাল প্রোডাকশন তো আস্তে আস্তে কমছে। এলএনজি যতটুকু আছে এটা বাড়ানোর সক্ষমতা আমার বাড়েনি গেল কয়েক বছরে, হুট করে সেটা বাড়ানো সম্ভব না। এইটা আপনি কিভাবে সামাল দেবেন? এই না, এখন তো আমাকে তো ইম্পোর্টের উপরে বেস করে চলতে হবে। আর আমরা বাপেক্সকে আবার রিঅ্যাক্টিভেট করছি, আমরা আরও রিক কিনবো, কিনে আমাদের দেশে যেসব জায়গায় সাসপেক্ট স্টাডি করে সম্ভাব্য গ্যাস আছে সেসব জায়গায় আমরা ড্রিল করব, ড্রিল করে যে গ্যাস উত্তোলন হবে সেই গ্যাস আমরা লাইনে নিয়ে আসবো, এইটা একটা। আর যতক্ষণ পর্যন্ত এটা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে ইম্পোর্টের উপর ডিপেন্ড করতে হবে। সেখানেও জনগণকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে। আমি একটা হিসাব করে দেখেছি, প্রায় 13 থেকে 14 বিলিয়ন ডলার আমার পার ইয়ার জ্বালানি খরচে চলে যায়। সেটাই তো বললাম তোমার, নিজেরটা না হলে নিজেরটার জন্য চেষ্টা করে নাই। দুই যুগে সরকার চেষ্টা করে নাই নিজেরটা আহরণ করার জন্য, খালি ইম্পোর্টের উপরে কিছু সিন্ডিকেট তৈরি করে দিয়ে এই সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে গেছে। মানে 20 বছরে একটা সিস্টেম ধ্বংস করার সিস্টেমকে 5 বছরে নোবডি ক্যান এক্সপেক্ট দিস থিং। চেষ্টা করবো আমরা। গেল সরকার আমাদের 15 বছরে হয়তো 15 থেকে 20টার মতো কূপ খনন করেছে মাত্র। আপনাদের সময়ে একটা ন্যারেশন খুব এস্টাবলিশ ছিল যে আমাদের গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে। তার মানে কি মজুদ পর্যাপ্ত আছে এখনও আপনি বিশ্বাস করেন, বা আপনাদের চিন্তাটা কি এই বিষয়ে? সিইং ইজ বিলিভিং। আগে ড্রিল করি, তারপর দেখি, ড্রিল করে যে রেজাল্ট হবে তারপর বলতে পারবো যে পর্যাপ্ত পরিমাণে গ্যাস আছে কিনা। আমার আরও 2-4টা প্রশ্ন আছে, ছোট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি আমি।
প্রাইভেট সেক্টরের একটা বড় ক্রাইসিস দীর্ঘদিন ধরেই চলছে, তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। যাদের কানেকশন আছে তারা গ্যাসের অভাবে 50% পর্যন্ত তাদের প্রোডাকশন লস করতে হচ্ছে, এবং বহু জায়গায় ইকোনমিক জোন সহ বা প্রাইভেট কোম্পানি সহ তারা দীর্ঘদিন ধরে কানেকশনই পাচ্ছে না। এটা নিয়ে আপনার সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কি? না, আমার তো খুব পজিটিভ অ্যাপ্রোচ। সে পজিটিভ অ্যাপ্রোচ হলে তো আমাকে গ্যাস বের করতে হবে। আমার মাটির নিচে গ্যাস পড়ে থাকবে, আমি ব্যবহার করবো না, সে তো হয় না। সেই জন্য তো বললাম যে বাপেক্সকে দিয়ে করব, অফশোরের জন্য অফশোর যারা এগুলো করে তাদের সাথে আমরা যোগাযোগ করছি, টেন্ডার করব, করে আমরা যতখানি ম্যাক্সিমাম চেষ্টা করব আমাদের দেশের যে গ্যাস আছে সেটা উত্তোলন করার জন্য। সাইড বাই সাইড আমরা ইম্পোর্টের ব্যবস্থাও রাখবো, যাতে মানুষ সহনশীল লেভেলে থাকতে পারে। এই দুটি করবো আমরা। মানে উৎপাদন বাড়ানোর আগে নতুন কানেকশনের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না? এখন আমি এটা নিয়ে বসি নেই, আমি এখনও চিন্তা ভাবনা করি নেই। মিনিস্ট্রি থেকে কোনো রিপোর্ট ঠিকমতো এখনও তৈরি করতে পারেনি। তৈরি হলে আমি তখন বসে চিন্তা করবো যে গ্যাসের লাইন দেওয়া যাবে কিনা। কারণ আমাদের গ্যাস প্রোডাকশনের একটা বড় প্যারাডিম শিফট হয়েছে, যে আইওসির হাতে আমাদের এখন 60% চলে গেছে, যেটা কোনটা যায় নাই। এইটাকেই আপনি আবার ঘোরানোর চেষ্টা করবেন কিনা? যেটা হয়ে গেছে সেটা থেকে ঘুরে আসাটা স্টেট ক্রাফটের মধ্যে ডিফিকাল্ট, কারণ এটা তো একটা মানে কী বলো, এটা তো ফ্লোর মধ্যে আছে। তো এটা করতে যায়, যে ফ্লো যদি ডিসরাপশন হয় তখন তো তুমি এসে আমাকে প্রশ্ন করবা, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। ভালো কাজের রেজাল্ট আনতে টাইম লাগে, তো সেই টাইমে তুমি আমাকে দিবা না। শুধু আমাকে ওগুলো কনসিডারেশন করেই আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কয়েকটা গণমাধ্যমে দেখলাম যে আগামী 2 বছর আপনারা বিদ্যুতের দাম বাড়াতে চান না, বাড়াবেন না, এটা একেবারে শতভাগ নিশ্চিত করে বলা মুশকিল। কিন্তু ন্যাশনাল রিভিউ কমিটির যে ইয়েটা ছিল, আমরা যদি এখন প্রোডাকশন কস্টটাকে মিট করতে চাই, আমাকে 86% প্রাইস বাড়াতে হবে। এবং অন দ্য আদার হ্যান্ড 55,000 কোটি টাকা এখন পিডিবির ভর্তুকি। আপনি কি এই লম্বা ভর্তুকি টেনে যাবেন আরও 2 বছর? এক নম্বর হলো ন্যাশনাল রিভিউ কমিটি যেটা আছে, যে বললেন যে 86% 90% বাড়াইতে হবে জেনারেশন কস্ট মিট করতে গেলে। ক্যান মাই পিপুল, নাগরিক এইটা লোডটা নিতে পারবে কিনা সেটা আমাকে পর্যালোচনা করতে হবে। বিগত সরকার নাগরিকের কথা চিন্তা না করে তারা নাগরিকের দেখাতে চাইছে আমি বিদ্যুৎ দিচ্ছি, কিন্তু নাগরিকের ঘাড়ের উপরে কত ঋণের বোঝা রাখছে সেটা নাগরিককে বলে নাই। আর নাগরিক যদি জানতো যে আমার এই ঋণের বোঝা একদিনে এমন হয়ে যাবে যে আমি বিদ্যুৎই কিনতে পারবো না। এখন যে পরিস্থিতি হয়ে গেছে, যে দামটা যদি আমি লোড দেই, ওই লোড দিলে জনগণ বিদ্যুৎ কিনতে পারবে না। সুতরাং অপশন হলো আমাদেরকে ঘাটতিটা বহন করতে হবে, এবং আস্তে আস্তে জনগণকে একটা লেভেলে নিয়ে যেতে হবে যেখানে যে আমরা এই যে বিদ্যুতের কেনার দাম আর ওই সার্ভিস চার্জ বাদ দিলাম, শুধু বিদ্যুতের কেনার দামটা জনগণের কাছ থেকে আদায় করতে পারি। তো এটা তো একটা লং ড্রন প্রসেস, সেটাতে আমরা কাজ করছি। যে সিস্টেম লস এখনও 7% আছে। আমি যখন 20 বছর আগে বিদ্যুৎ মন্ত্রী ছিলাম তখনও 7% ছিল, এখনও 7% আছে। তার অর্থটা গেল যে সিস্টেম লসের দিকে নজরই দেওয়া হয়নি। আই টোল যে আগামী 2 বছরের মধ্যে সিস্টেম লসকে কমায় নিয়ে আসতে হবে 5-এ, আর না কমায় না নিয়ে আসলে আমি বিদ্যুতের দাম বাড়াবো না। তার অর্থটা কি, আমি রেমেডি বলে দিছি যে বিদ্যুতের সিস্টেম লস কমাও, জনগণের উপর দিলে চলবে না। আমি অ্যাডজাস্টমেন্টটা ওখান দিয়ে করব, অ্যাডজাস্টমেন্ট ওখান থেকে করবো। 2% কমালে তো অনেক টাকা কমবে। সেই টাকাটা আমি যদি বিদ্যুতের পাওয়ার স্টেশন দিয়ে দেই, তাহলে তো আমার আর এত লোড থাকে না। মানে লোড থাকবে কিন্তু কমে আসবে সেখানে, মানে ড্রপ ইন ওশেন, যদিও ড্রপ ইন ওশেন, তারপরে তো সিস্টেম চুরিটা তো বন্ধ হলো। রাইট। আপনি বারবার বকেয়ার কথা বলছিলেন 45,000 কোটি টাকার মতো। সম্প্রতি বিপা বিআইপিপিএ ওদের যে সংগঠন, তারা সংবাদ সম্মেলন করে বলেছে 14,000 কোটি টাকার মতো বকেয়া আছে, এবং সেটা ইমিডিয়েটলি না দিলে তারা গরমে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না। অন্যদের ক্ষেত্রেও হয়তো একই রকম বাস্তবতা। এই বকেয়াগুলো পরিশোধের ক্ষেত্রে আপনার প্ল্যানটা কি? আমার কথা হলো যে বকেয়াটা হলো কেন, তখন তারা কি করছে? এই বকেয়াটা নিয়ে কিন্তু বকেয়া যখন হয়েছে আওয়ামী আমলেও লাস্ট 2 বছর কিন্তু আমরা বকেয়া নিয়ে কথা বলি না, তো বকেয়াটা হতে দিল কেন তারা? এখন একটা গভর্নমেন্ট 7 দিন হলো আসে নাই, তুমি পাওয়ার স্টেশন তোমার হাতে আছে বলে তুমি আমাকে বলবা যে না হলে তোমরা সাপ্লাই দিতে পারবা না। আমার যেমন সব গ্যারান্টি আছে, তোমাদেরও গ্যারান্টি আছে আমাকে বিদ্যুৎ দিতে হবে। সুতরাং এইভাবে কথা আমাকে আলোচনার মাধ্যমে যতটুকু আমি পারি আর যতটুকু সরকার দিতে পারে ততটুকু দেবো, এবং পাওয়ার স্টেশন চালাতে হবে।
প্রাইস নিয়ে কি আপনারা কোনো নেগোসিয়েশন করবেন কিনা আইপিপিগুলোর সাথে বা বিদেশি যারা এখনই এটা কমেন্ট করাটা আমার পক্ষে সম্ভব না, তবে প্রাইস নিয়ে তো আলোচনা হবেই স্বাভাবিকভাবে। উৎপাদন খরচ আমি বেশি যখন গ্রাহক আমার সাপ্লায়ারের সাথে তো আমি প্রাইস নিয়ে আলোচনা করতেই পারি, আলোচনা করব আমি। উৎপাদন খরচ বেশি এটা তো আপনি নিশ্চয়ই মনে করেন। এখনও আমার এগুলো আমি 7 দিনের মধ্যে তো এগুলো রিপোর্ট এখন তৈরি করতে পারিনি। আমাকে যখন কথাটা বলবো উৎপাদন খরচ বেশি, আমি যখন মনে করব তখন আই হ্যাভ টু হ্যাভ মাই পেপার। তা আমি তো 7 দিনে সব পেপার এখনো রেডি করতে পারিনি, এটা হইলে তখন বলবো ওদের সাথে। উদ্যোক্তাদের দিক থেকে একটা বড় কমপ্লেন দীর্ঘদিন ধরে গ্যাসের প্রাইস নিয়ে, এখন তাদেরকে 40-42 টাকা পার ইউনিট কিনতে হচ্ছে, এটা একটা সময় 5 টাকাও ছিল। ওইখানে কি আপনি অ্যাডজাস্টমেন্টের কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, মানে কম্পিটিটিভনেস বাড়ানোর ক্ষেত্রে? এমন কোনো জায়গায় রাখবো না যে জায়গাতে পসিবিলিটি আছে কিন্তু মানে ইগনোরড, এটা থাকবে না। আমরা সব জায়গায় ট্যাপ করব বিদ্যুৎটাকে কমফোর্ট রাখার জন্য। এই খাতের এই অবস্থা করার পেছনে যাদের দায় রয়েছে তাদের বিরুদ্ধে আপনার সরকার কোন ধরনের ব্যবস্থা নিতে চায়? জনগণের সম্পদ নিয়ে যারা লুটপাট করেছে, যারা অন্যায়ভাবে কাজ করেছে, আইনি ব্যবস্থা তো হবে। দেশের আইন আছে, সে আইন অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটা আমরা করব। বিশেষ আইনের আওতায় এখানে প্রচুর প্রকল্প নেওয়া হয়েছে এবং অনেক কিছুরই দায়মুক্তি আমরা দেখেছি, এবং যে কারণে এই বার্ডেনটা তৈরি হয়েছে। আপনার সরকার এই ব্যবস্থাটাকে আরও সাবলীল, সুন্দর এবং স্মার্ট করতে কোন ধরনের পদক্ষেপ পরিকল্পনা এগোতে চায়? দায়মুক্ত আইনটাই তো হলো অন্যায়। তো সে যাও, সে আইন বাতিল হয়ে গেছে। তারপরে আমাদেরকে প্রত্যেকটা কন্ট্রাক্টে দেখতে হবে কোথায় কোথায় লো ফলগুলো আছে, এগুলো বের করে তারপরে একটা পজিশন নেওয়া যাবে। তখন তোমরা জানবা আমরা কি করেছি। অফশোরে গ্যাস অনুসন্ধানে আপনার পরিকল্পনাটা জানবো একটু। অতি দ্রুত আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। আমার গ্যাস দরকার, গ্যাস হাংরি কান্ট্রি আমার আছে। ন্যাচারালি আমাকে এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর না করলে তো হবে না, এক্সপ্লোর করতে হবে। কি আমরা আগামী মাস 6 মধ্যে কোনো রেজাল্ট পাবো এরকম আশা করতে পারি? আই ক্যানট গিভ ইউ ডেফিনিট টাইম, বিকজ আমরা তো ওই ইমডিউনিটি দিয়ে কিছু করবো না, আমরা তো প্রচলিত আইন মেনে কাজ করব। সুতরাং এই প্রচলিত আইন মানতে গেলে একটু সময় লাগে। তো জানতে পারবে, আই এম ভেরি ট্রান্সপারেন্ট এবং তোমরা দেখতে পাবে এটা। এখন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাসের অভাবে বসে আছে এবং শুধু শুধু ক্যাপাসিটি চার্জ নিচ্ছে, আপনি কি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে চান? আমি তো বলছি যে আমাদের এনগেজমেন্ট থাকতে হবে, সবার সাথে আলোচনা করতে হবে, সবার সাথে করে একটা সুরাহা বের করতে হবে। এইভাবে চলতে পারে না। সুতরাং আলোচনার মাধ্যমে আমরা এটা একটা সমস্যার সমাধান করব। আমার দায়িত্ব হচ্ছে যে বিদ্যুৎটাও যেন ওনারা ঠিকমতো পান, আর এই দায়টাও যেন ঠিকমতো ঠিক করতে পারি, সেই ব্যাপারে একটা পরিকল্পনা তৈরি করা। সে পরিকল্পনা হাতে নিয়েছি, কাজ করে জনগণের সামনে নিয়ে আসবো। তো বিপিসি এখন যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কম, প্রতিদিনই বিপুল পরিমাণ মুনাফা করছে, ওখানে তো সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার সুযোগ আছে। আগের যে লসগুলো আছে সেগুলোকে এভারেজ করতে হবে না? আগের লসগুলোও কিন্তু অনেক দিনের আগেই শোধ হয়ে গেছে। যাক, আমি এই ব্যাপারে এখন লস প্রফিটের হিসাব পাইনি, পাইলে আমি দেখবো। এটা অবশ্যই জনগণের পক্ষে আমি কাজ করব, জনগণের বিপক্ষে তো কাজ করব না। জনগণ ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। অনেক ধন্যবাদ, আমরাও সেই প্রত্যাশা করব। আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।